নায়িকা প্রডিউসার নিয়ে আসছে, নায়িকা নায়ক ঠিক করছে, এই যে এই ঠোকা মারা, এরকম করা, এগুলো তো আমরা কোনো সময় করি নাই। আমরা কীরকম ইয়ার্কি মেরেছে মেকআপ রুমে। আর যেমন সরকার অনুদান দিচ্ছে বা দিবে, এই অনুদানটা একটু বেশি দেওয়ার দরকার, এবং এই অনুদানটা যাদের দিবে সে পরিচালক দেখে দেওয়া। যে রূপবান কিন্তু একটা বিদ্রোহী কন্যা, মানে দেশের বাংলা ভাষাকে কিন্তু সে প্রতিষ্ঠিত করেছে চলচ্চিত্রের মাধ্যমে। আপনি বলেন আপনার চলচ্চিত্র যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, বাংলাদেশ চলচ্চিত্র যাত্রাটা? আমি আগে নাটক করতাম, মঞ্চে নাটক করতাম, তখন তো মঞ্চ নাটক, সুন্দর নাটক হতো। আমি যখন দেশ থেকে আসি, কুষ্টিয়া আমার দেশ, ৬২ সালে আমি কুষ্টিয়া থেকে আসি। তখন একবার রাইট হয়েছিল কিন্তু ৬২ সালে। তখন আমার ভাইয়ের বন্ধু আর কি আমার মাকে এসে বললো যে মাসিমা এরকম রাইট লেগে গেছে, তো আপনারা এখান থেকে পালিয়ে যান যেখানে, নাহলে কিন্তু আপনাদের একটা ভিকটিম হয়ে যাবেন। তো মা কী করবে, মা ঢাকায় চলে আসলেন। এবং মার একটা সুপ্ত আশা ছিল, তখন সুচিত্রা উত্তমের ছবি খুব চলতো আর কি, যে তার একটা ছেলে কিংবা মেয়ে একটা সিনেমা জগতে আসুক। এটা ছিল যে আমি যেন আসি আর কি, সেই সুচিত্রা সেনকে দেখে। হ্যাঁ, তারপর আমরা আসলাম, ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর আমজাদ ভাইয়ের সাথে পরিচয় হলো, যে বাসায় আমজাদ হোসেন সাহেব, হ্যাঁ আমজাদ হোসেন, যে বাসা ছিলাম তার বাসার শ্যালক ছিল, যে সে আবার নাটকের সাথে জড়িত ছিল। মা তাকে ধরাতে সে আমাদেরকে একটা নাটকে নিয়ে গেল, যেখানে আমজাদ ভাই পরিচালক ছিলেন, মায়ামৃগ নাম করে। সেই মায়ামৃগতে আমি নায়িকার রোল করি। ওইখান থেকে সালাউদ্দিন সাহেবের চোখে পড়ি। চোখে পড়ার পর মানে সেই রূপবান ছবির কালজয়ী পরিচালক সালাউদ্দিন সাহেব, জি সালাউদ্দিন সাহেব, উনি প্রথমে ধারাপাত করেন, উনি আমাকে নেন আর কি। ছবিটা রিলিজ হয়েছিল 1963 সালে, ধারাপাত ছবি, প্রথম ছবি। হ্যাঁ, কিন্তু তারপরে আপনি আরেকটা ছবি করেছিলেন 1964 সালে, মুক্তি পেয়েছিল মেঘ ভাঙা রোদ। মেঘ ভাঙা রোদ হচ্ছে কাজী খালেক সাহেবের, কিন্তু ইতিহাস গড়লেন 1965 সালে রূপবান ছবিটি দিয়ে। রূপবান ছবির সাথে যুক্ত হওয়াটা কিভাবে হয়েছে? রূপবান তো সালাউদ্দিন সাহেবের, কারণ হচ্ছে যে তখন উর্দু ছবির খুব একটা দাপট ছিল পূর্ব পাকিস্তানে। তখন তো পূর্ব পাকিস্তান ছিল, উর্দু ভাষা শিখতে হতো, ও উর্দুর কায়দা কানুনগুলো শিখতে হতো। তখন সালাউদ্দিন সাহেব বললেন যে 52 সালে ছাত্ররা প্রাণ দিল আর কি এই বাংলা ভাষার জন্য, আর আমরা সে বাংলা ভাষাকে সরিয়ে উর্দু ভাষায় আমরা চলচ্চিত্র করব, যেটা সংস্কৃতির একটা বড় অঙ্গ, একটা হচ্ছে চলচ্চিত্র। হ্যাঁ, সেখানে আমরা গণমাধ্যমের প্রধান একটা মাধ্যম, হ্যাঁ প্রধান, একদম প্রধান, মানে এটা দিয়ে অনেক কিছু করা যায়, মেসেজ তুলে ধরা যায়, বিনোদন দেওয়া যায় এবং দেশ বিদেশে এটা পরিচিতি হয়। তখন বললো যে আমরা যদি 52 সালকে ইগনোর করি তাহলে তো এটা, উনি আবার একটা প্রফেসর ছিলেন কিন্তু। তখন আমরা বললাম যে কী করা যায়, বলে একটু চিন্তা করে উনি বললেন যে আমি রূপবান করব। তখন আমরা সবাই বললাম যে রূপবান তো যাত্রা, তা রূপবান যে করবেন, যাত্রাটা চলচ্চিত্রের স্ক্রিনে আনা, তো এটা কি মানুষ নেবে? বলে যে মানুষ সিনেমাটা দেখতে যায় স্বপ্ন নিয়ে, মানুষ সিনেমাটা দেয় অলসতা কাটার জন্যে, মানুষ সিনেমা যায় বিনোদনের জন্য। তো যদি আমরা বিনোদন এবং মানুষের অলসতা কাটানো এবং তাদেরকে যদি আমরা ভিতরে ঢুকাতে পারি তাহলে নিশ্চয়ই চলবে। আর বাংলা তখন তো অনেক আগে, 65 সালে রিলিজ হয়েছে, বলে তখন তো ফোক ছবি, মেয়েরা সিনেমা হলে খুব কম যেত। বললো আমাদের এখানে যে বাংলাদেশে মানুষের স্বপ্ন দেখতে ভালোবাসে, আমরা যদি সে স্বপ্নের মধ্যে নিয়ে যাই তাহলে এটা ভালো মতো চলবে। তখন উনি এই রূপবানটা করলেন। রূপবানটা করার সময় অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছিল। সহ্য করার পরও আমরা, যেমন আমাকে অনেকে বলতো যে এটা যাত্রার নায়িকা, এই যদি এই রূপবানটা রিলিজ হয় একে আর কেউ নেবে না, যাত্রাই করতে হবে, কেউ চলচ্চিত্রে তাকে নেবে না।
কিন্তু আমি মধ্যখানে একটু ইন্টারফেয়ার করি, আপনাকে রূপবান চরিত্রে কাস্ট করলেন কেন? উনি কাস্ট করলেন কেন সেটা বলতে পারবো না, অনেক নায়িকা ছিলেন, হ্যাঁ কেন বলতে পারবো না, কিন্তু উনি একটা ইনোসেন্ট চেহারা চাচ্ছিলেন আর কি, যে অবশ্যই মানে একটা 12 বছরের ছেলে 12 দিনের ছেলের সাথে একটা 12 বছরের মেয়ে বিয়ে দেওয়া, এটা এখন অবাস্তব মনে হলেও তখন কিন্তু মানুষের কাছে একটা বাস্তব এবং একটা কি বলবো একটা মানে জলজান্ত একটা ছবি ছিল আর কি। এবং আমি বলি তখনও বলেছি এখনো বলি যে রূপবান কিন্তু একটা বিদ্রোহী কন্যা, মানে দেশের বাংলা ভাষাকে কিন্তু সে প্রতিষ্ঠিত করেছে চলচ্চিত্রের মাধ্যমে, উর্দু ছবিকে কিন্তু সরিয়ে দিয়েছে। তখন উনি আমাকে সবাই বলতে লাগলো, তখন আমি বললাম মামা আমাকে তো এটা সবাই বলছে যে নায়িকা যাত্রার নায়িকা করছে, যাত্রাতে নায়িকা করছে, তো তোর যাত্রা রূপবানটা রিলিজ হলে ওকে কেউ নেবে না, চলচ্চিত্রের কোনো সামাজিক ছবিতে কাজ নেবে না, ওকে যাত্রাই করতে হবে। আমার মা এবং আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমাদের স্বপ্ন হচ্ছে চলচ্চিত্রতে থাকা, ওই যে বললাম সুচিত্রা উত্তমের ছবি দেখে। তো মা একটু ঘাবড়িয়ে গেল, আমি একটু ঘাবড়িয়ে গেলাম। এবং আমাকে না চলচ্চিত্রে যখন আমি ডাবিং করতে যেতাম, এবিসিতে শুটিং করতে যেতাম, আমাদের মেন শুটিংটা হয়েছিল সিলেটে ফেঞ্চুগঞ্জে বনে জঙ্গলে। তখন আর কি আমি ঘুমটা টুমটা দিয়ে ওড়না সালোয়ার কামিজ পরতাম, ঘুমটা দিয়ে মুখ ঢেকে আমাকে যেতে হতো এফডিসির মধ্যে। যাই হোক অনেক কষ্টের পর বইটা রিলিজ হলো। আল্লাহর কাছে কষ্ট তো হ্যাঁ, আল্লাহর কাছে কষ্ট করলে আল্লাহ সেটার প্রতিদান দেন, তো উনি প্রতিদান দিলেন। এটা এমন একটা রেকর্ড সৃষ্টি করলো যেটা বাংলাদেশে আজ পর্যন্ত বোধহয় এটা অবিস্মরণীয় রেকর্ড। ছবিটা রিলিজ হওয়ার পরে, হিট হওয়ার পরে আপনার বাসায় দর্শকদের একটা লাইন ধরে গিয়েছিল আপনাকে দেখার জন্য, এবং তারা বিভিন্ন মাছ মাংস সবজি যা যে যা পেরেছে মানে গ্রামের উপহার। রূপবানটা তো গ্রামের দিকে বেশি হয়েছে, যেমন গ্রামে এক একটা হলে সিনেমা হলে 1 বছর 6 মাস 7 মাস 8 মাস করে চলছে, এবং যখন চলেছে তখন কিন্তু একটা মেলা বসে গেছিল ওখানে, তো হাট বসে গেছিল আর কি, কারণ ওই ছবিকে কেন্দ্র করে, কারণ তখন মোষের গাড়িতে গরুর গাড়িতে সবাই হেঁটে সবাই যেত ওখানে, খাওয়া রান্না বান্না করতো, একেবারে একটা সত্যি ঘটনা। তো 6 মাস যখন একটা বই চলছে তখন কেউ ম্যাটিনি শো দেখছে, নাইট শো দেখেছে, মানে কয়েকদিন পর পর এক একজন তো 100 বার করে দেখেছে, তখন ওখানে একটা হাট বসে যেত আর কি। তো আমাকে যখন দেখতে আসলো গ্রামের কতগুলো লোক, তো আমি রোববারে তখন ছুটি থাকতো, রোববারে সাপ্তাহিক ছুটি থাকতো, হ্যাঁ, তখন আমি ঘুমাচ্ছি, তখন মা এসে আমাকে 9টার সময় ডাকলো। তখন আমি বললাম যে তুমি এত সকালে ডাকছো কেন, এখন তো শুটিং নেই। তখন বললো যে না, তোকে কিছু লোক দেখতে আসছে, তা আমি পরে আসতে বলো, আমি যাব না, আমার ঘুম, কারণ আমার তো 6টা দিন খালি কাজ করতে হতো, রেস্ট ছিলাম না, পেতাম না। রূপবান রিলিজ হওয়ার পর একদিন 3টা 4টা করে বই শুটিং করতে হতো। তোর মা বলে চল, অনেক দূর থেকে এসছে, ময়মনসিংহ থেকে আসছে। তো আমি গেলাম ড্রয়িং রুমে, গিয়ে দেখি যে ড্রয়িং রুম ভর্তি এই বেগুন, শসা, চাল, রুই মাছ, কই মাছ, মুরগি, মাংস, গুড়, খেজুর, মানে অফুরন্ত শস্য তেল, তারপরে মসুরের ডাল। হ্যাঁ, আমি আর কি, আমি মনে হয় একটা ভাগ্যবতী মেয়ে, মানে এদিক দিয়ে, অন্যদিকে বলতে পারবো না, ভাগ্যবতী মেয়ে যে আমি দর্শকদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, কিন্তু ওই যে একটা ইয়ে ছিল যে যাত্রার হয়ে যাবেন, নায়িকা হয়ে যাবেন, এই জিনিসটা কিন্তু আর হলো না। না, আমি তো লোকগাথার সাথে সাথে অবুজবন করলাম, অসুদি লেখন করলাম, প্রতিনিধি, অনেক ছবি, সামাজিক ছবি, অসুদি লেখা এবং অবাঞ্ছিত। এবং আমি মনে হয়, আমি জানি না যে আমার কোনো ছবি ফ্লপ যায় নাই, এটা আল্লাহর রহমত আর কি। আপনার তো প্রকৃত নাম তন্দ্রা মজুমদার, আপনি কুষ্টিয়ার মেয়ে। তো আজিম সাহেবের অভিনেতা, আজিম সাহেব তখন খুব জনপ্রিয় অভিনেতা আজিম সাহেবের সাথে আপনার ছবি করাটা কিভাবে শুরু হলো? যেমন নায়ক নায়িকা হয় তেমনি। ঠিক আছে, ছবির থেকে কিন্তু যে একটা প্রেমের সম্পর্ক, পরে বিয়ে, এটা গল্পটা একটু ছোট করে শুনুন। গল্প কিছু না, তখন প্রেমটা তো এরকম প্রেম ছিল না, প্রেমটা ছিল পবিত্র আর কি। প্রেম হলো, প্রেম হওয়ার পর
সে বিয়ের প্রস্তাব দিল, মা বলল তোমার হাতে তো আমি দিব না, তোমার আব্বাকে আসতে হবে, তোমার আব্বা না, তোমার গার্জেন আসতে হবে। তো গার্জেন আসলো, তার আমার শ্বশুর আসছিল। আমার শ্বশুর আমাকে দেখে পছন্দ করলো, মাকে বললো আপনার মেয়েকে আমি নিলাম, তারপরে বিয়ে হয়ে গেল। কিন্তু সবিজ অঙ্গনে দেখা যায় যে দাম্পত্য সম্পর্কটা একটা তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী, কিন্তু আপনারা কিন্তু আজিম সাহেব বেঁচে থাকা পর্যন্ত আপনাদের খুব একটা সুন্দর সম্পর্ক ছিল, এটা তাসের ঘরে হয়নি। এর মূল মন্ত্রটাকে কিভাবে টিকিয়ে রেখেছিলেন? আমার শাশুড়ি ছিলেন খুব কনজারভেটিভ মানুষ। আমাকে শাশুড়ির মনটা দেখে শাশুড়িও আমার জন্য কনসিডার করছে, কারণ আমি একটা হিন্দু ঘরের মেয়ে। তারপরে না হলে তো আমি একা তো তাকে ইয়ে করতে পারতাম না, তো উনিও আমার জন্য স্যাক্রিফাইস করছেন, আমিও তার জন্য স্যাক্রিফাইস করছেন। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমি 2টা বছর প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে আমার শ্বশুর শাশুড়িকে সালাম করতাম। উনি এটা খুব পছন্দ করতেন আর কি, কারণ হিন্দু ঘরে কিন্তু একটা নিয়ম ছিল যে গুরুজন মানে মুরব্বীদের সালাম করা। তো আমার মা বলে দিয়েছিলেন যে তুমি সকালে উঠবা, সকালে উঠেই তুমি যখন শুটিং থাকবে না তখন তুমি তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীকে সালাম করবে। তা আমি 2-4 বছর টিকিয়ে রেখেছিলাম, তারপরে আর পারিনি আর কি। তো উনি ওটা খুব পছন্দ করতেন এবং আমাকে খুব ভালোবাসতেন আর কি। তো আমি সংসারেও কাজ করতাম, তারপর সংসারের কাজ প্রতিটি মেয়ের করতে হয়, যারা বউ তাদের করতে হবে, যতই বড় লোক হোক। সংসারের কাজের পাশাপাশি আবার সিনেমার অভিনয়ের কাজটা চালিয়ে যেতেন। সিনেমাটাও করতে হবে, এবং যতই সিনেমা করি না কেন, যতই আমি অফিস করি না কেন, সংসারের কাজ আমাকে করতে হবে। কারণ শ্বশুর শাশুড়ি, স্বামী, দেওর ননদ এদেরকেও দেখতে হবে। তারপর দেওর ননদেরা খুব ভালো ছিল, তারাও আমার জন্য স্যাক্রিফাইস মানে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করেছে। যেমন দেওর, ছোট দেওর খুব করতো, সে পরে শুনেছে আর কি, সে বাসায় বলেছে যে আমার সে জবাবে রেখে কিন্তু বলবা না, ধর্ম টর্ম হাবি যাবি এসব নিয়ে কোনো কথা বলবা না। আমি যখন গেলাম তখন কোরবানি গরু দিত, আমি যাওয়ার পর শ্বশুর করতো কি খাসি দিতেন আর কি। তো এই 2-3 বছর 4 বছর খাসি দেওয়ার পর আমার দেওর বলল যে ভাবির জন্য খাসি হোক, আমরা কেন গরু দিব না, তখন গরু হতো, খাসি হতো। এই যে সুসম্পর্কটা গড়ে তোলার একা পক্ষে সম্ভব না, সম্পর্কটা কিন্তু সবাইকে ধরে রাখতে হবে। হয়তো আমি স্যাক্রিফাইসটা হয়তো আমি বেশি করেছি, কিন্তু ওরাও করেছে, কম বেশি সবাই করেছে। এখন যারা করছে টিকছে না, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন বা উপদেশ দেবেন? এখন টিকছে না কেন জানি না, কারণ কেউ তো, অনেকে তো আবার স্বামী স্ত্রী থাকে একসাথে কেউ থাকছে না, আবার কেউ একসাথে থাকছে। তো যারা একসাথে থাকছে না তাদের টিকছে না কেন আমি তো জানি না, তারা হয়তো স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না। আর যারা একসাথে থাকে শ্বশুর শাশুড়ি দেওর ননদ নিয়ে, তো আমি এক কথাই বলবো যে তুমি যত বাইরে কাজ করো তোমাদের বাসায় দেখতেই হবে। আর শ্বশুর শাশুড়ি বাবা মাকে বলবো আপনারা যতই করেন না কেন বউটাকে বউ দেখবেন না, যে আপনার মেয়ে দেখে মেয়ে হিসেবে দেখবেন, তার দোষটা সম্পূর্ণ না মাফ করতে পারলে অন্তত 10 আনা মাফ করে দেবেন, আর 6 আনা তাকে বোঝাবেন। তাকে বোঝান, যদি না বোঝে, যেমন আমাকে বোঝাতে হতো না, আমার মাই আমাকে বোঝাতেন আর কি। কিন্তু এখানে সম্পর্কটা ধরে রাখতে হবে মা মেয়ের মতো। মা মেয়ের মতন ধরে রাখতে হবে, তাহলে যে যাবে তাকেও দেখতে হবে যে আমি একটা অন্য জায়গায় আসছি, তাদের মন মানসিকতাটাকে আগে বুঝে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। তারপরে আর একটা কথা হচ্ছে, মেয়েদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন রান্নাটা ভালো করতে হবে, যে রান্নাটা খেয়ে যেন বাসার লোক বলে যে ভালো। যে মেয়ে রান্না করতে পারবে তার অনেক দোষ কেটে যাবে, আর যে রান্না করতে পারবে না তার অনেক দোষ রয়ে যাবে। এখন আমরা আবার ছবির প্রসঙ্গে ফিরে আসি। আপনি অনেক নায়কের সাথে, তখনকার নামি দামি নায়কের সাথে অভিনয় করেছেন। একজন ছিলেন নায়ক রাজ্জাক সাহেব, ওনার সাথে আপনি অবযমন করেছেন।
অস্ত্র দিয়ে লেখা করেছেন, সর্বশেষ আপনারই প্রযোজিত ছবি প্রতিনিধিতে উনি নায়ক ছিলেন। রাজ্জাক সাহেবকে নিয়ে আপনি কিছু স্মৃতিচারণ করেন, উনি আজকে নেই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। রাজ্জাক তো আমার আজিম সাহেবের ছোট ভাইয়ের মতন ছিল, সে সবসময় বলতো বড় ভাই, আজিম সাহেবকে বলতো বড় ভাই। এবং আমার বাসায় তো সবার, আপনারা জানেন কি না, আনাগোনা সবারই ছিল, এবং আমার বাসায় মাসে একবার দুবার পার্টি হতো, এবং রাজ্জাক বাসায় যদি রাগ করতো আমার বাসায় গিয়ে উঠতো, এবং কোনো কিছু খাওয়ার দরকার হলে আমার বাসায় গিয়ে উঠতো। তো আমাকে সে ম্যাডাম ডাকতো, ভাবি ডাকতো না। তাজিম সে বলতো, কী রে তুই আমাকে বড় ভাই ডাকিস, তা সুজাতাকে ভাবি ডাকিস না কেন? বলে যে এখনও তোর নায়ক নায়িকা করি, ভাবি ডাকলে কেমন লাগে, এই জন্য ম্যাডাম বলি। আর আমি রাজ্জাকরে হিরোই ডাকতাম আর কি, হিরো বলে ডাকতাম আর কি, হিরো বলে ডাকতেন। হ্যাঁ। তো রাজ্জাক একটু দুষ্ট প্রকৃতির ছিল, কিন্তু একটা ভালো লোক ছিল, এবং আমাদের সাথে একটা ফ্যামিলি, চঞ্চল প্রকৃতি, এবং সে আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতন ছিল, সে নিজেই বলতো। এবং আজিম সাহেব মারা যাওয়ার পর সে বাপ্পা এবং বাপিকে আমার যখন আমার ঘরে গেল, আমি তো শোকাহত, তখন সে বলল যে তোমরা দেখে রাখো, এই বাড়িটা হচ্ছে কিন্তু একটা চলচ্চিত্রের স্কুল ঘর। এইটা এত খুব, মানে সে খুব রেসপেক্ট করতো আজিম সাহেবকে, যে রেসপেক্টটা এখনকার দিনে পাওয়া যায় না। এবং আমি বলবো যে যারা সিনিয়র তাদেরকে রেসপেক্ট করো, কারণ রেসপেক্টটা দরকার। রেসপেক্ট যেখানে নাই সেখানে কিছুই নাই, স্নেহ যেখানে নাই সেখানে কিছুই নাই। হ্যাঁ, আমি আমার ছোটটাকে যদি আমি স্নেহ করি, সে আমাকে রেসপেক্ট করতে হবে। রেসপেক্টটা উঠে গেছে, একদম উঠে গেছে। তো আমি যেটা বলেছিলাম আর কি, এফডিসিতে যখন দেখলাম একজন করে, যখন ধরে না, কেউ তো মনে করে না যে আমি কালকেই মারা যাব, কিন্তু মারা যেতে পারে, কিন্তু আমি মনে করি না যে আমি কালকেই মারা যাব। যখন আমি দেখলাম যে এক এক করে সবাই সামনে দিয়ে চলে যাচ্ছে, সুমিতা দি গেল, রানী সরকার গেল, মায়াজারিকা গেল, সবাই গেল, অনেকে গেল, আজিম সাহেব গেল, খলিল ভাই গেল, রহমান গেল, সুলতানা জামান গেল। তখন আমি যখন আজিম সাহেব গেল, তার আগেও এবং পরেও আমি এফডিসিতে বলেছি এবং মন্ত্রীদের বলছি যে আপনারা এফডিসিতে একটা স্কুল করেন, আপনারা তো স্কুলে অনেক জায়গায় স্কুল করছেন, এফডিসিতে একটা স্কুল করেন এই জন্য যে আমরা যেগুলো সিনিয়র ডাইরেক্টরের কাছ থেকে, যেগুলো আপনি বললেন যে খানাতার মতো একটা ডাকসেটের ডাইরেক্টর, কামাল আহমেদ, সালাউদ্দিন সাহেব, কাজী জহির সাহেব, তারপরে এহতেশাম, মুস্তাফিজ, আজিজুর রহমান, এরা যে ডাইরেক্টর ছিল, তাদের কাছ থেকে যে আমরা শিখেছি, সেই শিক্ষাগুলো যদি আমরা নতুন প্রজন্মে দিতে পারি, তাহলে এদের অনেক কাজে লাগবে। তো আমি যেমন বললাম যে দেখেন, আমি যদি এই বিষয়তে একটা ফ্লোরে যদি একটা স্কুল করে দেন, একদিন আমি আর রাজ্জাক নিলাম, সে একদিন কবরী আজিম সাহেব নিল, একদিন খলিল ভাই সাবানা নিল, এরকম নিল, তাহলে হবে কি এফডিসিতে যে এত অরাজকতা, এত যে খারাপ মানুষের আনাগোনা, তখন এটা কমে যাবে। কেন কমবে? যখন দেখবে যে এফডিসিতে যখন কেউ খারাপ কিছু করতে যাবে, তখন দেখবে কিরে এখানে তো রাজ্জাক আর সুজাতা আছে, আজিম কবরী আছে, তখন এদের কাছে একটা নালিশ চলে যাবে। যখন হ্যাঁ নালিশ চলে গেছে, নালিশটা সম্পূর্ণ সুন্দরভাবে হবে, এবং কেউ কিছু করতে গেলে বলবে এই ওখানে রয়েছে, যাস না, ওখানে রয়েছে, একটা পরিবেশটা সুন্দর সৃষ্টি হবে। এবং আমরা নতুন প্রজন্মের যে যারা আর্টিস্ট হয়ে আসবে, তাদেরকে আমরা কিছু শিখাতে পারবো, আমাদেরকে শিখতে পারবে, কি শিখতে পারবে? ভদ্রতা। আমি সবসময় এখনকার আর্টিস্টদের বলি, এখন তো আমি যাই না এফডিসিতে, আর আমাদের প্রয়োজনও পড়ে না, ডাকেও না, আমি সবসময় বলি একটা শিল্পীর সবচেয়ে প্রধান গুণ হচ্ছে তার ভদ্রতা। এইটা ভদ্রতা, যেমন আমি নাম বলবো না, আমি কাজল দ্বারা একটা বইয়ের শুটিং করছি মায়ের রোলে, তখন একটা সাইড রোলের হিরো হিরোইন ছিল, অনেক ভিড়, তো বলছে এই কী করতেছস, এদিকে আয় না, তা আমি বললাম যে তুমি এভাবে কথা বলছো কেন? বলে কেন? আমি তোমাদের দেখা দেখি তো ওই পাবলিকগুলো, ওরা তো দেখবে আমাদের মতন তো কথা বলে রে। যেমন আমি বলি, একটা পয়সা শুটিং করেছিলাম,
মুস্তাফিজ সাহেবের সাথে ডাইরেকশনে, তখন আশিস কুমার লোহ, চেনেন কিনা জানি না। আশিস কুমার লোহ বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার এবং কৌতুক অভিনেতা ছিলেন। তো ওকে জিজ্ঞেস করেছিল যে ভাই এই যে শবনমকে আমাকে দেখায় বলছে, ওনাদের গায়ের রঙটা এরকম কেন, মেকআপ করা তো, তখন তো বুঝতো না। তারপরে এই যে না জানি না, তখন আমি ওদেরকে বললাম দেখো তোমরা যদি সুন্দরভাবে কথা বলো ওরা সে সুন্দর কথাগুলো শিখবে। কারণ আমাদের সময় সুজাতা স্টাইলের শাড়ি পরা হতো, রাজ্জাক স্টাইলের পাঞ্জাবি হেয়ার স্টাইল হতো। তো এই যে এইগুলো যে হতো এখন হয় না কেন? তোমরা সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে বসে থাকো। এই যে এই ঠোকা মারা, এরকম করা, এগুলো তো আমরা কোনো সময় করি নাই। আমরা কিরকম ইয়ারকি মেরেছে মেকআপ রুমে, কিন্তু আমরা বাইরে দূরত্ব রেখে বসেছে, গল্প করেছে, হাসি তামাশা করেছে, কিন্তু সেটা একটা ভদ্রতার গণ্ডি। কথা ধরে আপনাকে জিজ্ঞেস করি, চলচ্চিত্রে যে একটা অবক্ষয়ের যুগ শুরু হলো, সেই সোনালী যুগটা হারিয়ে গেল, কেন হারালো? অবক্ষয়টাকে শুরু হলো কেন? অবক্ষয়টা শুরু হলো যখন পরিচালককে অনীহা করা হলো। পরিচালক হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। হ্যাঁ, এবং এই একটা পরিচালকরে একটা চা বানানোর থেকে শেখা, অ্যাক্টিং শেখা, ক্যামেরা, তারপরে এডিটিং, ল্যাব, সব কিন্তু একটা পরিচালক জানতো তখনকার দিনের পরিচালক। এখনকার একটা পরিচালক কতটুকু জানে আমি জানি না। সে আমি প্রতিটা জায়গায় বলি, হয়তো দর্শক শুনে হাসবে, আমি সব জায়গায় বলি যে আগে ছিল কাঁচা ঘর পাকা মাস্টার, এখন হচ্ছে পাকা ঘর কাঁচা মাস্টার। মাস্টার যদি পাকা হয় তাহলে সেটা কাঁচা ঘর হোক আর মাঠ হোক, সেখানে ফুল ফুটবেই। তো পরিচালককে যদি অনীহা করা হয় তাহলে সেই জিনিসটা তো, রাঁধুনিকে যদি আমি অনীহা করি আর রাঁধুনি যা চাবে তাই যদি আমি না দিই, রান্নাটা কী করে হবে না? রান্নাটা হবে না। তো সেই জন্যে পরিচালকরে ভালো হতে হবে, পরিচালকরে সম্মান দিতে হবে, আর সবসময় চিত্রনাট্যটা সুন্দর করতে হবে, আর নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। বিদেশি যে সংস্কৃতিকে চর্চা করতে গিয়ে অবক্ষয়টা শুরু হওয়ার আরেকটা কারণ অনেকে বলেন, এটা কি সত্যি? হয়তো বা সত্যি, কোনো আমি এখন এসব নিয়ে বেশি নাড়াচাড়া করি না, কারণ এখন খুব কম যাওয়া আসা পড়ে। আমি বললাম না যে যদি আমাদের এটা, আপনি চিন্তা করে দেখেন আমার কথাটা যদি সবাই রাখতো তাহলে কিন্তু অন্যরকম হতো, আজকে এই অবক্ষয়টা আসতো। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অন্যরকম। এতে এখন উত্তরণের পথটা কি? আবার কেন, কিভাবে সোনালী যুগটা ফিরিয়ে, চলচ্চিত্রের সোনালী যুগ কিভাবে ফিরে আনা যায়? এখন আর সে বয়স আমার নাই যে আমি বলবো সবাই শুনবে। তারপরে আপনার একটা পরামর্শ থাকতেই পারে মুরব্বী হিসাবে। না, এখন হচ্ছে যে আমি যেটা বলি, এখন তো বই হচ্ছে না। তো আগে যেমন চলচ্চিত্রে কিন্তু এগুলো দেখছে না, দর্শক দেখছে না, কিন্তু দেখছে না। খালি দর্শকদের দোষ দিলে হবে না, এত সিনেমা হয়, এত চ্যানেল হয় না, ওটা জীবনধর্মী কিছু পাচ্ছে না। তো জীবনধর্মী পাচ্ছে না যে গল্প নাই, সেটাই, চিত্রনাট্য নাই। আমি প্রোডিউসার, আমি আপনাকে টাকা দিলাম যে আপনি একটা বই করেন, আপনি তাড়াহুড়া করে প্রোডিউসার যেন না চলে যায়, আপনি তাড়াহুড়া করে আপনি স্ক্রিপ্ট লিখলেন। এবং অভিনয় শিল্পীরা কিন্তু অভিনয় শিকার কোনো আগ্রহ নেই। আর আপনি কেন তাড়াহুড়া করে করছেন জানেন? কারণ আপনারও তো টাকার দরকার, আপনি তো বাঁচতে হবে। ব্যবসাটাকে বড় করে দেখছে, শিল্পটাকে বড় করে দেখছে না। চলচ্চিত্র তো একটা শিল্প। হ্যাঁ, আর যেমন সরকার অনুদান দিচ্ছে বা দিবে, এই অনুদানটা একটু বেশি দেওয়ার দরকার, এবং এই অনুদানটা যাদের দিবে সে পরিচালক দেখে দেওয়া উচিত। অনুদানটা তো ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। অনুদানটা যদি ঠিক সঠিক হাতে যায় তাহলে আমার কথা হচ্ছে যে একটা জিনিস দর্শক এখনো দেখতে চায়, আমরা ছবি দেখব, ভালো ছবি দেবে, দর্শক যাবে না কেন? কিন্তু আমরা প্রপারলি আসতে পারছি না। নায়িকা প্রডিউসার নিয়ে আসছে, নায়ক ঠিক করছে, তারপরে এগুলো তো হয় না। বিশৃঙ্খল একটা অবস্থা। আগে দেখেন অবুঝমনে আমি আর সাবানা কাজ করেছি, তখন ওখানে কবরিয়া সাবানাকে নিতে পারতো, কেন নিল না কাজে জড়িত? কারণ সুজাতার দরকার, ওখানে সাবানার দরকার, ক্যারেক্টার অনুযায়ী যাকে দরকার তাকে নিতে হবে। কিন্তু এখানে এখন তো তা হচ্ছে না। হ্যাঁ, এখন আমি নায়িকা, আপনি পরিচালক, আমি বললাম যে অমুকরে নেন নায়ক, আপনাকে নিতে হচ্ছে, কারণ নাহলে তো আপনি বাদ। তারপরে পেট তো চালাতে হবে, আপনার তো অভিনয় ডাইরেকশন ছাড়া আপনি কিছু জানেন না, আপনি কি করবেন? আপনার অভিনয় জীবনে
প্রাপ্তি কতটুকু আপনি বলেন যে যারা অভিনয় করে, আমি বড় বড় মানুষের কথা বলবো, পূজনীয় ব্যক্তি যারা, সুচিত্রা সেন বলেন, ছবি বিশ্বাস বলেন, তারপরে আমাদের দেশে আরও বড় বড় অভিনেত্রী ছিলেন বা আছেন, ছিল নেতা রহমান, আজিম সাহেব, রাজ্জাক, সুমিতা দেবী, এদেরকে বলেন আর আমাকেও বলেন, আমি এখনও বেঁচে আছি, জানি না কতদিন বেঁচে থাকবো, জিজ্ঞেস করলে বলবে যে এখনও আমি তৃপ্ত না, আমার যদি ভালো ছবি পেতাম তাহলে হয়তো আরও ভালো অভিনয় করতে পারতাম। তৃপ্ত না কেন? আপনি তো কোনোদিন তৃপ্তি পায় না মানুষ, কারণ আমি ধরেন অবুঝ বোনের মতন ছবি করেছি, অশ্রু দিয়ে লেখার মতন ছবি করেছি, যেটা ছবি, হ্যাঁ প্রতিনিধি, রূপবান, যেটা হল থেকে নামে না, হ্যাঁ কিছু নেই, মানে অবাঞ্ছিত, ছুটির ঘন্টা, হ্যাঁ এইসব হ্যাঁ, এগুলো যদি বলি ছবি বলবে এত সুন্দর ছবি করার পর এই মহিলা কি বলে কেন, তো আমার মনে হয় যে আরো ভালো ছবি যদি করতে পারতাম, আরো একটু ভালো ছবি যদি করতে পারতাম, এটাও হ্যাঁ, এটা মানুষের অতৃপ্তি একটা থেকেই থাকে, থেকেই যায়, তৃপ্তি হয়ে গেলে। যেমন ব্যবসাদার বলেন, ব্যবসাদার তো কোটি টাকা ইনকাম করলো, তারপর মনে করে যে আমি যদি এই জায়গাটা যদি এটা করতাম তাহলে বোধহয় আরেক কোটি টাকা কামাইতে পারতাম, এই আর কি। এই অপ্রাপ্তি, এখন আপনি কেমন চরিত্রে অভিনয় করতে চান? যদি আপনার স্বপ্নের চরিত্র কোনটা? না, এখন আমাদের এখানে হবে না, খামাকা বলেও লাভ নাই। আমাদের এখানে যেমন বিদেশে হয়, যেমন আপনারা দেখেন বিদেশে অভিনেতা অভিনেত্রী যারা বয়স্ক, তাদের কেন্দ্র চরিত্র নিয়ে আশেপাশে নিয়ে কাজ করে, হ্যাঁ সেন্টার ক্যারেক্টার দিয়ে কি সুন্দর। দেশে অমিতাভ বচ্চন বা শ্রীদেবীকে দিয়ে মম করালো, অমিতাভ বচ্চনকে দিয়ে, ওদের কথা আলাদা। দেখেন এক একজন কত বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে অমিতাভ বচ্চন, তারপরে সে সেন্ট্রাল ক্যারেক্টার করছে। আজকে যদি ধরেন যারা বয়স হয়েছে আর সবাই মরেই গেছে, সেন্ট্রাল ক্যারেক্টার করায় তার আশেপাশে, সে ছবি অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো। কিন্তু আমরা এটাকেও রিস্ক নিতে চাচ্ছি না, যেটা রিস্ক নেওয়ার কথা সেটা নিচ্ছে না, আর যেটা রিস্ক নেওয়ার কথা না, দরকার নেই, ওটা নিচ্ছে। যার কারণেই আমাদের চলচ্চিত্রের এখন সেই সোনালী যুগও নেই, একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। তো আপনি তো প্রযোজনাও করেছিলেন, চলচ্চিত্র প্রযোজনাও করে, প্রযোজক হিসেবেও আপনার কেমন সফলতা কেমন ছিল? যদিও আমাদের ছবি, সব ছবি যেমন টাকার খেলা সুপারহিট, প্রতিনিধি সুপারহিট, বদলা সুপারহিট, তা কিছু ফ্লপও গেছে যে তা বলবো না, কিন্তু চেনা, প্রথম ছবি চেনা অচেনা আমাদের প্রোডাকশনে, সেটাও সুপারহিট গেছে, মিষ্টি একটা ছবি, কোনো ইয়ে হয় নাই আর কি। এখন সর্বশেষ আপনাকে একটা মজার গল্প বলবো, যেটা রূপবান ছবিতে আপনি একটা বাঁশ ধরে গান গিয়েছিলেন, ওই বাঁশটা নাকি তখন নিলামে উঠেছিল, অনেক টাকা দিয়ে তখন বিক্রি হয়েছিল, 360 টাকা দিয়ে। তখন একটা বাঁশের দাম ছিল 3 আনা 4 আনা এরকম, তখন তো আনার যুগ ছিল, 4 আনার কম, 2 আনা ছিল, 2 আনা ছিল। এই গল্পটা আপনি বলেন, কেমন লেগেছে? না, এটা সালাউদ্দিন সাহেব আমাকে রূপবান করার পর করলাম আমরা ফেকুস্তা গার্লেন, উনার প্রোডাকশনে আর কি। তখন উনি আমাকে বললেন যে সুজাতা শুনো একটা গল্প, কি বলো যে তুমি রূপবান ছবিতে একটা বাস ধরে গান গেয়েছিলে না, যে হ্যাঁ আমার নির্ধারণ না কি জন্য, যাক গানটা মনে নেই, তো গানটা গেয়েছিলে যে, তো ওই বাসটা ওই নিলামে তুলেছে। তাম যে, আর তখন না আমার বয়সটা এত বড় না, তখন আমরা কিন্তু এত বাইরের জব বুঝতাম না। তখন আপনার বয়স কত ছিল যখন রূপবান করছেন? তখন কত 12-13 হ্যাঁ। তখন আমরা ছিলাম কিন্তু গার্জেনের উপর নির্ভরশীল ছিলাম, এখন যেন গার্জেনের উপর নির্ভরশীল না, আমরা কিন্তু তখন গার্জেনের উপর নির্ভরশীল, কারণ গার্জেনের বলতে এখানে বসে থাকো, আমরা বসে থাকতাম, এইটা বর্ষ পরও এটা পড়তাম, যেটা বলতো আর কি। তখন আমরা যে কি মা বলে যে এই বাসটা না 360 টাকা দিয়ে নিলামে বিক্রি হয়েছে, তা আমরা তো সবাই আশ্চর্য, 360 টাকা মানে পূর্ব পাকিস্তানে তখন মেলা কিছু আর কি, 360 টাকা মানে একজন ফার্স্ট ক্লাস অফিসারের মধ্যে বেতন আর কি। তারপরে আমি যে এটা কোন বোকায় কিনছে বলে একটা সিলেটের একজন লোক। তখন যাই হোক আমি তারপরে এই বছর 5 আগে
বছর 5 কি 6 হবে, শিল্প একাডেমিতে আমাকে ডাক দিল ওই ক্রেস্ট দেওয়ার জন্য আর কি। তো আমরা প্রথমে নিচে বসছি, পরে স্টেজে গেছি আর কি। তো আমি এরকম বসা, আমার পিছনে একটা লোক বসা, তো আমি বসে আছি, তো না আমাকে ডাকলো আপা আপা করে পিছনে ডাকছে। তো আমি বললাম যে কে ভাই, বলে যে নামটা আমার মনে নেই এখন, বলে আমি তো আপনাকে চিনলাম না, কে? বললো যে আপনি রূপবান করেছিলেন না সিলেটে ফেঞ্চুগঞ্জে? আমি যে হ্যাঁ। বলে আপনি একটা বাস ধরে গান গেয়েছিলেন না? আমি যে হ্যাঁ। আমি যে সেই বাসটা আমি কিনেছিলাম। তখন আমি তাকালাম, ভালো করে তাকায় দেখে তার সাথে কথা বলে বললাম, বাসটা নিশ্চয়ই চুলার মধ্যে দিয়ে দিয়েছেন? বলে না, আমি ওটা পেঁচায়, কাগজ দিয়ে পেঁচায় আমার মাথার কাছে রেখে দিয়েছি। সত্যি বললো না মিথ্যা বলে যাই না, তো সত্যিই বলছে আর কি, মিথ্যা কেন ধরবো আর কি। একটা মানুষ যখন কিনতে পেরেছে 360 টাকা দিয়ে, বলে রেখে দিয়েছি। এই 2 বছর আগে, পরে 2 বছর হলো শুনলাম সে লোকটা মারা গেছে। আপনার তখন কেমন লেগেছিল যে আপনারা হাতে ধরে গান গিয়েছিলেন, সেই বাস নিলামে নিয়ে গিয়ে এত যত্নে? না না, এটা তো একটা আশ্চর্যের ব্যাপার, কোনো সময় তো কোনো ঘটে নাই আমাদের চলচ্চিত্র জগতে। তখন আবার সালাউদ্দিন সাহেবের কাছে ওই সিলেটের লোক আমি যে কাপড়টা পরেছিলাম, কাপড়টা চেয়েছিল, যেটা নিলামে বিক্রি করার জন্য। তো সালাউদ্দিন মামা দেয় নাই, বলে যে না, এটা কাপড় পরা একটা মেয়ে ছেলে কাপড় পরা, ব্লাউজ কাপড় এগুলো দেবো না, দেয় নাই। তো দেখেন এই যে একটা ডাইরেক্টর একটা আর্টিস্টকে যে রেসপেক্ট করে যে আমি দেবো না, উনি তো শাড়িটা দিয়ে দিতে পারতেন। হ্যাঁ, বলে না আমি শাড়ি দেবো না, ব্লাউজ দেবো না, বাসটা নিয়েছে, বাসটা না, আমার দেয়ই নাই। সে ওই হয়তো শাড়িটা হয়তো 1000 টাকা দিবে, বেচা হয়ে যেত। এই জন্যই তখন সত্যি সোনালী যুগ ছিল, এবং আপনারা ছিলেন সোনালী যুগের সেই অভিনেতা অভিনেত্রী শিল্পী, যারা ডিরেক্টর ছিলেন তারাও ছিলেন সেই মাপের। আমরা চাই আবার সেই দিন ফিরে আসুক। নিশ্চয়ই আপনিও চাচ্ছেন আপনার প্রিয় দ্বিতীয় আবাসভূমি চলচ্চিত্র। আমি চাই যে এটা খালি আমাদের স্বপ্ন না, আমাদের মা বাবার স্বপ্ন, আমার মার স্বপ্ন তো সাংঘাতিক স্বপ্ন ছিল। মার জন্য আমার এই চলচ্চিত্রে আসা, ওনার জন্যই আসা। তো উনি যাই হোক, উনি স্বর্গের থেকে দেখছেন কিনা জানি না, দেখলে তা উনি কষ্ট পাচ্ছেন আমাদের এফডিসি দেখে। তো আমি সবাইকে বলবো যে কোনো কিছু ভালো না করতে পারো, খারাপ করো না। তোমরা সংস্কৃতিটাকে এবং চলচ্চিত্রে যদি ভালো কিছু না করতে পারো, খারাপ কিছু করো না, যেটা আমাদের বদনাম হয়। আমাদের একটা রাষ্ট্রীয় গণমাধ্যম, প্রধান গণমাধ্যম, একটা রাষ্ট্রীয় প্রধান গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। যাই হোক, তবে আমি এটা বলতে পারি আর কি, সব সরকারকে বলেছি, আগের সরকারও বলেছি, যারা যারা এসেছেন এখনকার সরকারকে বলি যে আমরা সিনিয়র শিল্পী, আমাদের প্র্যাকটিক্যাল অনেক অভিজ্ঞতা আছে, আমাদের যারা আমরা এখনো বেঁচে আছি, আমাদের আপনারা কাজে লাগান। এফডিসিটাও কাজে হোক, সংস্কৃতিটা কাজে লাগুক, আর আমরাও বাঁচি। কারণ যারা সিনিয়র তারাও শিক্ষার অনেক কিছু আছে, নতুন যারা আসছে তাদের কাছে। আর আমরাও আর্থিক সবে অনেকে আর্থিক অসচ্ছলতায় ভুগছে। আপনারা যদি কাজে লাগান, আমি আগেও বলেছি এখনো বলি, এই সাংস্কৃতিক অঙ্গনে ভালো হবে, খারাপ হবে না, এবং আমাদেরও ভালো হবে। আমি এটা সরকারকে বলতে পারি। আয়োজনে আপনার মতো একজন স্বনামধন্য রূপবান খ্যাত শিল্পীকে পেয়ে আমরা ভাগ্যবান মনে করছি, আমরা গর্বিত। আপনাকে শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিন ভালো একটা পেপার, ভালো চলছে। আমি আশা করব এটাকে আরও ভালো যেন আপনারা করতে পারেন, এবং যারা পড়ুয়া তারা যেন বাংলাদেশ প্রতিদিনটা পড়েন, এবং আমার জন্য দোয়া করেন যেন আমি যেন সুস্থ থাকতে থাকতে যেন আমি মরে যেতে পারি। আর সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে চলচ্চিত্রের জন্য আপনারা লিখুন, ভালো ভালো কথা লিখুন, যেন সবাই পড়ে ভালো ভালো কাজ করতে পারে এবং ভালো কিছু শিখতে পারে। এই আশা করব বাংলাদেশ প্রতিদিনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ কিংবদন্তি অভিনেত্রী সুজাতা, ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শক এবং পাঠককে। খোদা হাফেজ।